আজকে এই ভিডিওতে আমরা মাইট গাইয়ের চোখ দিয়ে পুরো নারুতো অ্যানিমে দেখতে চলেছি। আশা করি তোমরা ভিডিওটা অনেক বেশি এনজয় করবে। মাইট গাই দা তাইজুৎসু মাস্টার। মাইট গাই ছিল মাইট ডাইয়ের ছেলে। মাইট ডাইকে পুরো কোনোহা ভিলেজ ইটারনাল গেনিন বলে ডাকতো। সত্যি বলতে কোনোহা ভিলেজে মাইট ডাইয়ের কোনো রেসপেক্টই ছিল না। কেন? কারণ সে কোনো প্রকার নিনজুৎসু ইউজ করতে পারতো না। মাইট ডাইকে নিয়ে আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছি, তোমরা চাইলেই দেখতে পারো। মূল ভিডিওতে আসা যাক। মাইট ডাইকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করলেও মাইট ডাই এগুলোকে খুব একটা পাত্তা দিত না। মাইট ডাইয়ের মতো মাইট গায়ও নিনজুৎসুতে অতটা এক্সপার্ট ছিল না। হ্যাঁ, অনেকেই বলবে মাইট গায় তো নিনজুৎসু ইউজ করতে পারে। অবশ্যই মাইট গাই যেহেতু সামানিং ইউজ করতে পারে, তার মানে সে নিনজুৎসু ইউজ করতে পারে। কিন্তু সমস্যা হলো গায়ের কাছে খুবই সামান্য পরিমাণ নিনজুৎসু আছে, খুবই সামান্য পরিমাণে। একমাত্র শিনোবি যার কাছে নিনজুৎসু ইউজ করার কোনো পাওয়ারই নাই সেটা হলো রক লি। সে এক ফোঁটা নিনজুৎসু ইউজ করতে পারে না। যাই হোক, এই ভিডিওতে আমরা রক লি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। মাইট ডাই সব সময় মাইট গাইকে ইন্সপায়ার করার চেষ্টা করতো। মাইট ডাই চাইতো মাইট গাই এক সময় অনেক বড় শিনোবি হবে। এন্ড তোমরা সবাই জানোই মাইট গাই তার হার্ড ওয়ার্ক দিয়ে কাকাশির মতো ট্যালেন্টেড শিনোবিকেও সারপাস করে ফেলেছিল, যেমনটা কাকাশি নিজেই বলেছে। Is Night Guy. Charge! Don't tell me he has something even greater. Dad, it ended up just as you predicted. Guy. I, Madra, declare that you are the strongest of them all! মাইট গায়ের কাছ থেকে ট্রেনিং আর অনুপ্রেরণা পেয়ে মাইট গাই আস্তে আস্তে পাওয়ারফুল হতে থাকে। মাইট গাই চেষ্টা করে তার বাবার মতোই তাইজুৎসুকে একেবারে মাস্টার করে ফেলতে। স্বাভাবিকভাবে মাইট গাই চাইতো সবাই তাকে রেকগনাইজ করুক, সে যাতে একজন টপ লেভেল শিনোবি হতে পারে। মাইট গায়ের এই মাইন্ডসেটটা এসেছিল তার বাবা মাইট গায়ের কাছ থেকে। একদিন হয় কি, মাইট গাই কিছু শিনোবির সাথে লড়াই করে বসে, কারণ তারা তার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। সত্যি বলতে পুরো কোনোহা ভিলেজের শিনোবিরা মাইট ডাইকে ইটারনাল গেনিন বলে খেপাতো। তাদের মতে মাইট ডাই কখনো গেনিন থেকে চুনিনি হতে পারবে না, কারণ তার কাছে কোনো নিনজুৎসুই নাই। যাই হোক, মাইট গাই যেহেতু তখন ছোট ছিল, তাই স্বাভাবিকভাবে সে হসপিটালে চলে যায়। এত কিছুর পরেও মাইট ডাই তাকে অনুপ্রেরণা দিতে থাকে। মাইট ডাই মাইট গাইকে শিখেছিল আসল শিনোবি কখনো রেকগনাইজ হতে চায় না, তার একমাত্র কাজ হলো তার ভিলেজকে প্রোটেক্ট করা। যাই হোক, এরপর থেকে মাইট গাই এন্ট্রান্স এক্সাম পাস করার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে থাকে। কিন্তু আমি যেমনটা বলেছিলাম, মাইট গাইয়ের কাছে খুব একটা নিনজুৎসু ইউজ করার অ্যাবিলিটি নাই, এজন্য মাইট গাই শ্যাডো ক্লোন ইউজ করতে পারতো না। এন্ড আনফরচুনেটলি মাইট গাই এন্ট্রান্স এক্সামে ফেল করে বসে। তোমরা সবাই জানো এন্ট্রান্স এক্সামে পাস করার বেসিক রুল হলো তোমাকে শ্যাডো ক্লোন বানাতে হবে। অন্যদিকে আমাদের মাইট গাই না পারতো গেনজুৎসু ইউজ করতে, না পারতো নিনজুৎসু ইউজ করতে। অন্যদিকে মাইট গাই রাইভেল কাকাশি হাটাকি, সেও মাইট গাইয়ের সাথে এন্ট্রান্স এক্সামে অংশগ্রহণ করেছিল। আর তোমরা সবাই জানো কাকাশি ছিল সাকুমো হাটাকের সন্তান। মাইট গাইয়ের লাইফ ছিল কাকাশির লাইফের পুরোটা উল্টো। সাকুমো হাটাকে পুরো কোনোহা ভিলেজে সবাই অ্যাপ্রিশিয়েট করত। এছাড়াও সবাই ধরে নিয়েছিল কাকাশি যেহেতু সাকুমো হাটাকের ছেলে, সে তো বাকি সবার থেকে এক্সট্রাঅর্ডিনারি হবেই। মাইট গাইয়ের কাছে এই বিষয়টাই অন্যরকম লেগেছিল। এটাই মাইট গাইয়ের লাইফে একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে। মাইট গাই ভাবতে শুরু করে তারই বয়সী একজন ছেলে, সে কিভাবে তার থেকে এতটা এগিয়ে থাকতে পারে। মাইট গাইকে বোঝায় হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। তারপর থেকে মাইট গাই আরো বেশি ট্রেনিং করতে শুরু করে। যাই হোক, কোনো এক সময় কাকাশি এবং সাকুমো হাটাকের সাথে মাইট গাই এবং মাইট ডাইয়ের দেখা হয়। সাকুমো হাটাকে মাইট গাইকে অবজার্ভ করে বুঝে ফেলে মাইট গাই অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে। এজন্য সাকুমো হাটাকে কাকাশিকে বলে যে মাইট গাইকে আন্ডার এস্টিমেট না করতে। সে যেভাবে ট্রেনিং করছে একসময় সে হয়তো কাকাশিকেও সারপাস করে ফেলবে। যাই হোক, কাকাশি তখন সেটা না বুঝলেও পরবর্তীতে বুঝতে পারে। অনেক হার্ড ওয়ার্ক করার পর মাইট গাই পার্ট নেয় নেক্সট এন্ট্রান্স এক্সামে। এন্ড ইয়েস, এবার মাইট গাই কোন রকম ভাবে পাশ করে যায়। তারপর স্বাভাবিকভাবে সে নিনজা একাডেমিতে গ্রাজুয়েশন করতে থাকে। গ্রাজুয়েশন শেষে মাইট গাই পড়ে যায় চুজা আকিমিজির টিমে। তার লিডারশিপে মাইট গাই বিভিন্ন রকম মিশন কমপ্লিট করতে থাকে। যাই হোক, চুরিন এক্সামে মাইট গাই রাইভেল ছিল কাকাশি হাটাকে। এন্ড অবশ্যই কাকাশি যেহেতু সেই সময় অন্য সবার থেকে এগিয়ে ছিল, স্বাভাবিকভাবে মাইট গাই কাকাশির কাছে হেরে যায়। এরপর থেকেই মাইট গাই আর কাকাশি রাইভেলারি আরো বাড়তে থাকে। মাইট গাই ঠিক করে যে সে এক সময় কাকাশি মতো ট্যালেন্টেড শিনোবিকেও তার হার্ড ওয়ার্ক দিয়ে সারপাস করে ফেলবে। যাই হোক, দেখতে দেখতে
থার্ড গ্রেড নিনজারের সময় চলে আসে। এই সময় কোন একটা মিশনে মাইট গাই টিমের সামনে পড়ে যায় খুবই ডেঞ্জারাস অপোনেন্টস, 7 সোর্সম্যান অফ দ্য মিস্ট। নারুতো অ্যানিমেতে যখন সোর্সম্যানের বিষয়ে আসে তখন কিন্তু এই গ্রুপটাই সবচেয়ে বেশি পাওয়ারফুল। সেই সময় তারা কিন্তু সবাই টপ লেভেল শিনোবি ছিল, তাদের ক্যাপাবিলিটি ছিল পুরো একটা ভিলেজকে ডিস্ট্রয় করা। যাই হোক, মাইট গায়ের এরকম বিপদ বুঝতে পেরে মাইট ডাই তাকে বাঁচাতে আসে। আর এখানে ঘটে যায় একটা হিস্টোরিক্যাল ঘটনা। মাইট ডাইয়ের মতো শিনোবি, যাকে তার নিজের ভিলেজের শিনোবিরাই তুচ্ছ তাচ্ছিল্য করত, যে কিনা এক ফোঁটাও নির্জুৎস ইউজ করতে পারতো না, সেই শিনোবি 7 সোর্সম্যান অফ দ্য মিস্টের মতো সংগঠনকে একেবারে হারিয়ে দেয়। মাইট ডাই ভার্সেস 7 সোর্সম্যান অফ দ্য মিস্ট। যেহেতু 7 সোর্সম্যান অফ দ্য মিস্ট খুবই ফর্মিডের অপোনেন্ট ছিল, এই জন্য মাইট ডাইকে 8 ইনার গেট ওপেন করতে হয়। 8 ইনার গেট একজন তাইজুৎসু ইউজারের সবচেয়ে পাওয়ারফুল ফর্ম, আর তোমরা সবাই জানো এই ফর্ম ইউজ করার পর ইউজার বেঁচে থাকতে পারে না। মাইট ডাই 7 সোর্সম্যান অফ দ্য মিস্টকে হারিয়ে দিলেও সে নিজে বাঁচতে পারে না। যাই হোক, মাইট ডাই সেখানেই মারা যায়। এরপর থেকে মাইট গায়ের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আরো ভালোভাবে হতে শুরু করে। মাইট ডাই না থাকলেও তার যে শিক্ষাগুলো ছিল সেটা মাইট গায় খুব ভালোভাবে মনে রেখেছিল। এছাড়াও মাইট ডাইয়ের কাছে যত তাইজুৎসু নলেজ ছিল সে তার নিজের সন্তান মাইট গাইকে সবগুলো শিখিয়ে গিয়েছিল। মাইট গাই পরবর্তীতে সেগুলোই প্র্যাকটিস এবং আরো বেশি হার্ড ওয়ার্ক করার মাধ্যমে আরো বেশি পাওয়ারফুল হতে থাকে। মাইট ডাইয়ের এরকম খারাপ সময়ে কাকাশি তার পাশে ছিল। তারা দুজনই ফ্রেন্ডলি রাইভেল হিসেবে থাকতো, একে অপরের সাথে কম্পিটিশন করতো কে কার আগে যেতে পারে। এভাবে মাইট গায়ের লাইফ খুব ভালোভাবে চলছিল। আর এভাবে আস্তে আস্তে মাইট গাই এবং কাকাশির মধ্যে বন্ডিংটাও বাড়তে থাকে। এই দুইজন পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান ফেভারিট ডুও। তোমাদের কার কার এই ডুও পছন্দ তারা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। যাই হোক, এভাবেই মাইট গাই আর কাকাশি একে অপরকে পুশ করার মাধ্যমে নিজেদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে থাকে। এমনকি মাইট গাই কাকাশিকে তার নিজের সবচেয়ে বড় সিক্রেটটাও দেখিয়ে দেয়। তোমরা যারা নারুতো অ্যানিমে খুব ক্লোজলি দেখেছো, আবার বলছি একটু বেশি ক্লোজলি দেখেছো, তারা বুঝতে পারবে সেই সিক্রেট জিনিসটা কি। থার্ড গ্রেড নিনজা ওয়ারে অবিতর মৃত্যুর পর কাকাশি অনেক বেশি ভেঙে পড়েছিল। মাইট গাই কিন্তু সেই সময় কাকাশির পাশে ছিল। এমনকি মিনাতো টিম 7-এ অবিতর জায়গায় মাইট গাইকে অ্যাড করা হয়েছিল। মাইট গাইও কিন্তু টিম 7-এর পার্ট ছিল, এটা অনেকেই জানে না, তাই তোমাদের জানিয়ে রাখলাম। মিনাতোর সাথে মাইট গাই, কাকাশি এবং রিন মিলে অনেকগুলো মিশন কমপ্লিট করতে থাকে। যাই হোক, দেখতে দেখতে এরপর কোন একটা মিশনে রিনও মারা যায়। আর এরপর থেকে কাকাশির মনে একটা বড় পরিবর্তন আসে। কাকাশি আগের থেকে অনেক বেশি ব্রুটাল আর ডিপ্রেসড হয়ে যায়। তখন কিন্তু মাইট গাই কাকাশির উপর নজর রেখেছিল। গাই সব সময় কাকাশির এলা হিসাবে কাজ করত। কাকাশি যদি কোন একটা মিশনে একটু হলেও বিপদে পড়তো, মাইট গাই সেখানে সাথে সাথে হাজির হয়ে যেত। ঠিক উল্টো ভাবে মাইট গাইও যদি কোনো বিপদে পড়তো, সেখানেও কাকাশি সাথে সাথে হাজির। যাই হোক, এভাবে আস্তে আস্তে আমাদের দুই রাইভেল মাইট গাই এবং কাকাশি বড় হতে থাকে। কাকাশি মাইট গায়ের সাথে মিশে এবং রাইভেলারির জন্য তার যে ডিপ্রেশন সেখান থেকে কিছুটা হলেও বের হয়ে এসেছিল। এরপর তারা একদিন নর্মালি ভিলেজের মধ্যে আড্ডা দিচ্ছিল। এই সময় কোন ভিলেজে 9 টেলস অ্যাটাক করে বসে। 9 টেলস যখন অ্যাটাক করেছিল তখন ভিলেজের অনেক শিনোবিকে সেখান থেকে দূরে রাখা হয়েছিল। এদের মধ্যে মাইট গাই এবং কাকাশিও ছিল। যাই হোক, 9 টেলস এর অ্যাটাকে কি হয়েছিল তা তোমরা সবাই জানো। এই সময় কুশিনা, নারুতো এবং পুরো কোনোহা ভিলেজকে বাঁচাতে গিয়ে আমাদের সবার পছন্দের ক্যারেক্টার মিনাতো নামিকাজে সেখানেই মারা যায়। মিনাতো মারা যাওয়ার পর কাকাশি আরো বেশি ডিপ্রেসড হয়ে যায়। তারপর কাকাশি আবারও আনবুতে জয়েন করে এবং আগের মতোই সে তার ব্রুটাল মিশনগুলো কমপ্লিট করতে থাকে। মিনাতোর পর আবারও হোকাগে হয়েছিল হিরোজেন সারুতোবি। মাইট গাই হিরোজেনকে অনেকভাবে রিকোয়েস্ট করে যে তাকেও যেন আনবু ব্ল্যাক অপসে অ্যাড করা হয়, যাতে করে সে কাকাশির খেয়াল আরো ভালোভাবে রাখতে পারে। একবার নয়, দুইবার নয়, মাইট গাই বারবার হিরোজেনকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু হিরোজেন মাইট গাইকে বারবার না করে দেয়। এর কারণ হলো আনবু ব্ল্যাক অপসে জয়েন হওয়ার জন্য যে পার্সোনালিটি দরকার সেটা কিন্তু মাইট গাইড ছিল না। এখানে আমি হিরোজেনের সাথে একেবারে একমত। কাকাশির মতো শিনোবির পার্সোনালিটির জন্য আনবু ব্ল্যাক অপস পারফেক্ট। মাইট গাই অনেক পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মাইট গাই কাকাশির মতো অতটা স্মার্ট এবং চালাক নয়। কাকাশির এই অবস্থা দেখে মাইট গাইয়ের আসলে খারাপ লাগতে শুরু করে। এই জন্যই সে হিরোজেনকে আবার রিকোয়েস্ট করে সে যেন কাকাশিকে আনবু ব্ল্যাক অপস থেকে বের করে আনে এবং কোনো একটা গেনিং টিমকে লিড করার দায়িত্ব দেয়, যাতে করে কাকাশি তার ব্রুটাল পাস থেকে একটু হলেও বের হতে পারে। যাই হোক, মাইট গাইয়ের এত রিকোয়েস্টের পর হিরোজেন এবার রাজি হয়ে যায়। সে কাকাশিকে দায়িত্ব দেয় টিম 7-এর। ইয়েস, আমাদের চিরচেনা নারুতো, সাকুরা এবং
সাসকে টিম 7। এটা হয়তো তোমরা অনেকেই জানতে না, মাইট গায়ের জন্যই কাকাশি টিম 7 এর লিডার হয়েছিল। এছাড়াও নারুতো এবং সাসকেকে ট্রেনিং দেওয়ার জন্য হিরোজের ইচ্ছা করে কাকাশিকে সিলেক্ট করেছিল, কারণ তাদের সেফটি। একে তো কাকাশি অনেক বেশি ট্যালেন্টেড, দ্বিতীয়ত কাকাশি অনেক বেশি পাওয়ারফুল। কোনোয়া ভিলেজের যে সকল শত্রু ছিল তাদের জন্য নারুতোর সাসকে খুবই হাই প্রোফাইল এবং ইজি টার্গেট ছিল। তাদের থেকে নারুতোর সাসকে প্রোটেক্ট করার জন্য কাকাশি থেকে ভালো সেন্সে আর হতে পারে না। এছাড়াও মাইট গায় কাকাশির মাধ্যমে অন্য একটা স্টুডেন্ট সম্পর্কে জানতে পারে। সেও মাইট গায়ের মতো কোন রকম নিনজুৎসু এবং গেনজুৎসু ইউজ করতে পারতো না। ইয়েস, এটাই আমাদের রক লি। মাইট গায় রক লি সম্পর্কে জানার পর তাকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাতে থাকে। সত্যি বলতে রক লির জন্য মাইট গায়ের থেকে বেস্ট সেন্সে আর হতেই পারে না। শুধুমাত্র রক লি নয়, মাইট গায়ের টিমে টেন এবং নেজিও অ্যাড হয়। মাইট গায়ের টিমের নাম ছিল টিম 9, অর্থাৎ টিম গাই। পার্সোনাল ভাবে এই টিমটা আমার খুবই পছন্দ ছিল, স্পেশালি নেজি আর রক লির রাইভেলারি এবং মাইট গাই আর রক লির বন্ডিং। এছাড়া বরাবরের মতো একটা ইউজলেস ক্যারেক্টার টেন। এই টিমটা কিন্তু পুরো ওজি নারুতোতে অনেক বেশি আন্ডাররেটেড ছিল। যাই হোক, ধীরে ধীরে মাইট গাই রক লির সাথে আরো বেশি অ্যাটাচ হতে থাকে। কারণটা খুবই সিম্পল, রক লিও তারই মতোই। শুধুমাত্র মাইট গায়ও নয়, রক লিও মাইট গাইকে অনেক বেশি সম্মান করতে থাকে, একটু বেশি সম্মান করতে থাকে। পার্সোনালি ভাবে এই দুজনের বন্ডিং আমার কত বেশি ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এদের বন্ডিং নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও আনবো, এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট হলেই। সো প্লিজ ভিডিওটিতে এখনই লাইক করে দাও, আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। রক লি মাইট গাই আন্ডারে বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। এছাড়াও মাইট গায়ের কাছে যত তাইজুৎসু নলেজ ছিল সে ধীরে ধীরে রক লিকে সবই শেখাতে শুরু করে, এবং পুরো নারুতো অ্যানিমেতে এই দুজনই হয়ে যায় বেস্ট হার্ড ওয়ার্কিং ডুও। তাদেরকে দেখে সবাই মজা নিলেও তারা নিজেদের মতো হার্ড ওয়ার্ক করতে থাকে। রক লিরও একটা ড্রিম ছিল, একজন ট্রু শিনোবি হওয়ার ড্রিম। স্বাভাবিকভাবেই রক লির ব্যাক স্টোরিটা অনেক স্যাড ছিল। সে যেহেতু কোন রকম নিনজুৎসু আর গেনজুৎসু ইউজ করতে পারতো না, এই জন্যই একজন নিনজা হয়েছিল তার জন্য অসম্ভব বিষয়। কিন্তু রক লি লাকি ছিল, তার সাথে ছিল মাইট গায়ের মতো একজন সেন্সেই, যে কিনা তার উইল অফ ফায়ার রক লির মধ্যে ইনপুট করেছিল। মাইট গাই রক লিকে আশা দিয়েছিল যে সেও একজন ট্রু শিনোবি হতে পারে, জাস্ট ইউজিং হিজ তাইজুৎসু স্কিল। হ্যাঁ, মাইট গাই রক লিকে শিখিয়েছিল যে তুমি শুধুমাত্র তোমার উইল পাওয়ার এবং তাইজুৎসু দিয়েই একজন ট্রু শিনোবি হতে পারবে। এভাবেই দেখতে দেখতে চুনিন এক্সাম চলে আসে। অন্যান্য দলের মতো টিম গাইও চুনিন এক্সামে পার্টিসিপেট করেছিল। এই এক্সামের সময়ই আমাদের টিম 7 এর সাথে দেখা হয় টিম 9 এর, আর এখানেই সাসকের যে অরাটা ছিল সেটা রক লি একেবারে শেষ করে দিয়েছিল। যাই হোক, টিম 9 এখানে অন্যান্য শিনোবিদের মতোই 1 ভার্সেস 1 করতে থাকে। টেমারির সাথে ফাইট করে টেন এবং স্বাভাবিকভাবেই টেন হেরে যায়। এরপর নেজির সাথে ফাইট হয় আমাদের হিনাটার, এখানে আবার নেজি জিতে যায়। এরপর রকলির সাথে ফাইট হয় স্যান্ড ভিলেজের গারার সাথে। অবশ্যই রকলির জন্য গারা অনেক পাওয়ারফুল অপোনেন্ট ছিল। শুরুতে তো রকলি তার তাইজুৎসু ইউজ করে গারাকে ছুঁতে পারছিল না। পরবর্তীতে মাইট গাই রকলির শরীরে যে ওয়েট লাগানো ছিল সেটা সরানোর অনুমতি দিলে রকলি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এটা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দা ব্যাডেস্ট মোমেন্ট ছিল। সবাই রকলিকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছিল, স্পেশালি তেমারি। কে ভেবেছিল এই সামান্য ওয়েট ফেলে দিয়ে রকলি কিভাবে গারাকে হারাতে, বাট এরপরে যা হয়। পরবর্তীতে কিছু সময়ের জন্য রকলি গারাকে বেশ ভালো টক্কর দিতে থাকে। ফাইট করতে করতে এক পর্যায়ে রকলি তার তাইজুৎসুকে এত বেশি পুশ করেছিল যে তার অবস্থাও খারাপ হয়ে যায়। রকলি কিন্তু গারার অবস্থাও মোটামুটি ভালোই খারাপ করে রেখেছিল, কিন্তু গারা সুযোগ বুঝে রকলির হাত এবং পায়ে একটা বড় ইনজুরি করে ফেলে। এই সময়ই মাইট গাই এসে রকলিকে বাঁচিয়ে নেয়। মাইট গাই যদি এই সময় না আসতো রকলির অবস্থা আরো খারাপ হয়ে যেত। রকলির বাম হাত এবং বাম পা কিন্তু একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। এমনকি রকলির অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু রকলির ফাইটিং স্পিড এত বেশি ছিল যে সে অজ্ঞান হয়ে গেছে, মানে তার বোধ বুদ্ধিও নাই। এই অবস্থায় সে উঠে দাঁড়ায় গারার সাথে আবার ফাইট করার জন্য। এখানে আমার রকলির উপর রেসপেক্ট 100% বেড়ে যায়। সত্যি বলতে রকলি আসলে অনেক পোটেনশিয়াল ক্যারেক্টার ছিল। ওজি নারুতোতে রকলির একটা বড়সড় ইম্প্যাক্ট থাকলেও কেন জানি পরবর্তীতে সে স্ক্রিন টাইমই পায়নি। আমার মনে হয় রাইটার রকলিকে আরো ভালোভাবে ইউজ করতে পারতো। যাই হোক, আমরা স্টোরিতে ফিরে আসি। রকলি এরকম ফাইটিং স্পিড দেখে মাইট গাই কেঁদেই ফেলে। আর এখানেই আমরা স্টুডেন্ট এবং সেন্সের একটা ইমোশনাল মোমেন্ট দেখতে পাই। তবে এখানেই একটা বড় সড়ো বিপর্যয় ঘটে যায়। গারা রকলির অবস্থা এতটা খারাপ করে দিয়েছিল যে মেডিকেল টিম জানায় রকলির যে ইনজুরি সেটা কখনো হিলই হবে না, অর্থাৎ রকলি আর কখনো তার শিনোবি হওয়ার জার্নি কন্টিনিউ করতে পারবে না। এটা শুনে রকলির উপর দিয়ে ঠিক কি গেছে তা তোমরা বুঝতে পারছো। তার থেকেও খারাপ অবস্থা ছিল মাইট গায়ের। মাইট গাই এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। মাইট গাই
গাই রকলিকে ঠিক করার জন্য সবকিছু করতে থাকে। যাই হোক, এরপর মাইট গাই রকলিকে নিয়ে যায় চুনিং এক্সামের ফাইনাল দেখানোর জন্য। কিন্তু রকলির ইনজুরি এতটাই খারাপ ছিল যে তারা সেখানে লেট করে পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে নেজি নারুতোর কাছে হেরে গিয়েছে। এরপর মাইট গাই আর রকলি সাসকে ভার্সেস গারার ফাইটটা দেখতে থাকে। এই দুজনের ফাইট দেখে মাইট গাই এবং রকলি দুজনই অবাক হয়ে যায়। তারা দুজন খেয়াল করতে থাকে সাসকে রকলির মুভ কপি করতে পারছে। ইয়েস, রকলি এত বছর ট্রেনিং করে যে স্কিল অর্জন করেছে, সাসকে জাস্ট তার শারিঙ্গান দিয়ে সেটা কপি করে ফেলেছে। একবার ভাবো রকলির উপর দিয়ে এই সময় কি গেছে। এত কিছুর পরেও রকলির উইল পাওয়ার এক ফোঁটাও কমেনি। একজন শিনোবির মেন্টাল অ্যাবিলিটি কতটা স্ট্রং হলে এরকম মাইন্ডসেট আসতে পারে তা তোমরাই বলো। এজন্য রকলি আমার অনেক পছন্দের ক্যারেক্টার। রকলি এখানে ডিপ্রেস না হয়ে আরো বেশি হার্ড ওয়ার্ক করার প্রতিজ্ঞা করে। যাই হোক, এরপর হঠাৎ করে স্যান্ডভিলেজ কোনোহার উপর অ্যাটাক করে বসে। এখানে মাইট গাই কাকাশির সাথে স্যান্ডভিলেজের শিনোবির সাথে ফাইট করতে থাকে। মাইট গাইরা কাকাশি এরাকে স্যান্ডভিলেজের শিনোবিরাই পালাতে থাকে। এরপর কাকাশি আর মাইট গাই চলে যায় হিরোজেন সারুতোবির কাছে, যে কিনা তার নিজেরই স্টুডেন্ট ওরোচিমারুর সাথে ফাইট করছিল। আর তোমরা সবাই জানো ওরোচিমারুর সাথে এই ফাইটে হিরোজেন মারা যায়। অন্যদিকে ঘটে যায় আরেক ঘটনা। কোনোহা ভিলেজ এন্ট্রি হয় ইতাচি এবং কিসামের। এ সময় কাকাশির সাথে তাদের একটা ফাইট চলছিল। কিসামে মাত্র কাকাশি অ্যাটাক করতে যাচ্ছিল, ওই সময় মাইট গাইয়ের এন্ট্রি হয়। ইতাচির গেনজুৎসুতে কাকাশির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এরপর মাইট গাই কিসামের সাথে একটা সিরিয়াস ফাইট করতে যাচ্ছিল, ওই সময় ইতাচি রিট্রিট করে ফেলে। এরপর মাইট গাই জানতে পারে যে ইতাচি আর কিসামে নারুতোর পিছনে পড়ে আছে। হঠাৎ করে সেখানে কাকাশিকে দেখতে সাসকে চলে আসে। সাসকে যখনই ইতাচি সম্পর্কে জানতে পারে তখনই সে নারুতোর কাছে দৌড়াতে থাকে। সাসকের বিপদ জেনে মাইট গাইও তার পিছু পিছু যেতে থাকে। মাইট গাই যতক্ষণে সাসকে ফলো করতে করতে নারুতোর কাছে পৌঁছায় ততক্ষণে ইতাচি আর কিসামে অলরেডি সেখান থেকে চলে গেছে। কারণ আমাদের লেজেন্ডারি সানিন মাস্টার জিরায়া। এখানে ঘটে একটা মজার ঘটনা। মাইট গাই মাস্টার জিরাকে ইতাচি ভেবে তার উপরে অ্যাটাক করে বসে। যাই হোক, পরবর্তীতে মাইট গাই তার কাছে মাপ চায়। ইতাচি এখানে নারুতোর কিছু না করলেও সাসকের অবস্থা খারাপ করে দিয়েছিল। পরবর্তীতে মাইট গাই সাসকেকে কোনোহা ভিলেজে নিয়ে যায়। কোনোহা ভিলের অবস্থা এখন খুবই খারাপ। প্রথমত, কোনোহার থার্ড হোকাগে হিরোজের মারা গেছে। কোনোহা ভিলেজের একজন হোকাগে দরকার। দ্বিতীয়ত, কোনোহা ভিলেজে এখন অনেক শিনোবির ইনজুরি। রকলির অবস্থা খুব খারাপ। কাকাশির মতো এত রিলায়েবল শিনোবিও বিছানায় পড়ে আছে। ইতাচি আবার সাসকের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। এর জন্য এখন কোনোহা ভিলেজের এমন একজনকে দরকার যে কিনা হোকাগেও হতে পারবে, আবার এদের সবাইকে হিলও করতে পারবে। ইয়েস, আমি এখানে আমাদের সুনাডে সেনজুর কথা বলছি। অবশ্যই ভিলেজ এলডার আমাদের মাস্টার জিরাকে হোকাগে হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু জিরায়া তো জিরায়াই। সে এসব হোকাগে টোকাগে হবে না, সে এখন রিসার্চ করবে। মাস্টার জিরায়া এবার নারুতোকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে সুনাডেকে আনতে। সত্যি বলতে কোনোহা ভিলেজের এই সময় সুনাডেকে অনেক বেশি জরুরি ছিল, শুধুমাত্র হোকাগে হওয়ার জন্য নয়, বরঞ্চ কোনোহা ভিলেজের এই সকল ইম্পর্টেন্ট শিনোবিদের হিলও করার জন্য। পরবর্তীতে আমাদের নারুতো এবং মাস্টার জিরায়া মিলে সুনাডেকে কোনোহা ভিলেজে নিয়ে আসে। সুনাডের ট্রিটমেন্টে কাকাশি এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে যায়। এবার মাইট গাই সুনাডেকে রিকোয়েস্ট করতে থাকে রকলিকে ট্রিটমেন্ট করার জন্য। তবে বিষয়টা যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ নয়। কাকাশি এবং সাসকে ঠিক হয়ে গেছে, কিন্তু রকলির যে ইনজুরি ছিল সেটা ছিল অনেক বেশি ব্রুটাল। একজন এক্সপার্ট মেডিকেল নিনজা হয়েও সুনাডে রকলির এই ইনজুরিকে এত সহজভাবে ঠিক করতে পারেনি। সুনাডে মাইট গাইকে জানায় এখানে রকলি ঠিক হওয়ার 50-50 চান্স আছে। এটা একটা ফরবিডেন মেডিকেল টেকনিক। এই টেকনিক অ্যাপ্লাই করলে হয় রকলি একেবারে ঠিক হয়ে যাবে, নয়তো সে একেবারে মারা যাবে। রকলি এবং মাইট গাইয়ের জন্য এই ডিসিশনটা নেওয়া খুবই টাফ ছিল। সুনাডে সাজেস্ট করে যে এই টেকনিকটা খুবই ডেঞ্জারাস, এজন্য রকলির একজন শিনোবি হওয়ার ড্রিমটাকে একেবারে ছেড়ে দেওয়া উচিত। এরপর মাইট গাই আর রকলি নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে রকলির আসলে কি করা উচিত। একদিকে রকলির নিনজা হওয়ার ড্রিম, অন্যদিকে তার জীবন নিয়ে আশঙ্কা। এই অবস্থায় মাইট গাই রকলিকে ডিরেক্ট জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও। আর এখানে রকলির অ্যান্সার শুনে আমি আসলে অবাক হয়ে যাই। রকলি কি বলে জানো? রকলি বলে সে বেঁচে আছে তার ড্রিমকে ফুলফিল করার জন্য, এজন্যই তার লাইফ রিস্ক থাকলেও সে এই ট্রিটমেন্টটা করাবে। আর এই মোমেন্টে আমি রকলি ফ্যান হয়ে যাই। এছাড়াও মাইট গাই এখানে অনেক সুন্দর একটা কথা বলে, যেটার মাধ্যমে মাইট গাই এবং রকলির বন্ডিংটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। মাইট গাই বলে যে রকলি, তোমার ড্রিমও যদি শেষ হয়ে যায় তার মানে আমিও শেষ হয়ে গেছি। অ্যান্ড অফকোর্স এসব শেষে স্টুডেন্ট আর সেন্সের আমরা একটা ইমোশনাল মোমেন্ট দেখতে পাই, এবং পরবর্তীতে তোমরা সবাই জানো কি হয়। রকলি রিস্কটা নেয় এবং সুনাডে দিন রাত পরিশ্রম করে রকলিকে ঠিক করে দেয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা কাজে কাগে রেস্কিউ মিশন দেখতে পাই, যেখানে আমাদের নতুন হোকাগে সুনাডে সেনজু টিম গাইকে দায়িত্ব দেয় টিম 7 এর ব্যাকআপ হিসাবে। কাজে কাগে অর্থাৎ
আমাদের গারার কথা বলছি। গারাকে যখন আকাশকিরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সেখানকার টাইমলাইন এটা। রাস্তার মধ্যে টিম গাইরা জানতে পারে যে টিম 7 অলরেডি আকাশকিদের যে এরিয়া সেটাকে শনাক্ত করে ফেলেছে। এরপর মাইট গায়ের টিম 7 কে ব্যাকআপ দিতে যাচ্ছিল, এর মধ্যে আকাশকি মেম্বার কিসামে তাদের আটকে ফেলে। আর এখানে আমরা তাদের সাথে কিসামের ফাইট দেখতে পাই। এখানে একটা মজার ঘটনা ঘটে। এর আগে কিন্তু কিসামের সাথে মাইট গায়ের দেখা হয়েছিল, কিন্তু তোমরা সবাই জানো মাইট গায় কারো নাম মনে রাখতে পারে না। আর এটাতে কিসামে অনেক বেশি খেপে যায়, কারণ তাদের লাস্ট ফাইটে কিসামে মাইট গায়ের স্ট্যান্ডকে রেকগনাইজ করেছিল। যাই হোক, এখানে আমরা মাইট গায় এবং কিসামের একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। কিসামে নেজি, লি এবং টেনটেনকে একটা ওয়াটার প্রিজনে সিল করে রাখে, যাতে তারা মাইট গায়ের সাথে ফাইটিং এ কোনো ইন্টারাপ্ট না করতে পারে। শুরুতে কিসামে মাইট গায়কে ওভারপাওয়ার করতে শুরু করে, কিন্তু মাইট গায় তার 5th ইনার গেটকে ওপেন করে ফেলে। এরপরই একটা টাফ ব্যাটেল শেষে মাইট গায় কিসামেকে খুব বাজেভাবে হারিয়ে, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে এটা আসলে কিসামে নয়, এটা তাদের জন্য একটা ডিভার্সন বা ধোঁকা ছিল। তারপর আমাদের টিম গায় চলে যায় আকাশকিদের বেসমেন্টে, আর এখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাই, মাইট গায় ভার্সেস মাইট গায়। তো ব্যাপারটা এমন ছিল যে আকাশকিদের যে বেসমেন্ট সেটার সামনে একটা সিলিং জুৎসু লাগানো ছিল, যেটা সরানোর পরই প্রত্যেক শিনোবি থেকে তাদের একটা ডুপ্লিকেট বের হয়ে আসে। অন্যান্য সবার মতো এখানে মাইট গায়ও তার নিজের ক্লোনের সাথে ফাইট করতে থাকে। যাই হোক, মাইট গায় ভার্সেস মাইট গায় এই ব্যাটেলটা বেশ ইন্টারেস্টিং ছিল, বাট স্বাভাবিকভাবেই আসল মাইট গায় জিতে যায়। যাই হোক, ফাইনালি টিম 7 আর টিম গায় এক হয়ে যায়। তাদের সাথে আবার দেখা হয় দেইদারা আবার সেখান থেকে পালানোর জন্য তার সুইসাইড বোমকে ইউজ করে। দেইদারা এই সেলফ ডিস্ট্রাকশন অ্যাটাক থেকে কাকাশি তাদের কোনোভাবে বাঁচিয়ে নেয়, এমনকি তারা কাজে গারাকেও বাঁচিয়ে নেয়। যাই হোক, এর পরবর্তীতে মাইট গায়ের লাইফ নর্মাল ভাবে চলতে থাকে। অ্যাজ এ শিনোবি সে বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। পরবর্তীতে আমরা মাইট গায়কে আবার দেখতে পাই পেইন অ্যাসাল্টের সময়। মাইট গায় তার মিশন কমপ্লিট করে কোন হাতে ফিরে আসছিল, ভিলেজের কাছাকাছি এসে তারা সেখানে গামা বোনটাকে খুবই খারাপ অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে টিম গায় পেইনের অ্যাটাক সম্পর্কে জানতে পারে। মাইট গায় আর রকি ঠিক করে যে তারা এবার পেইনের সাথে ফাইট করবে, কিন্তু তাদের আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। নারুতো অলরেডি পেইনের সাথে ফাইটিং এ জিতে গিয়েছিল। পেইনকে হারানোর পর এবার পুরো ভিলেজ সেলিব্রেট করতে থাকে। কোন ভিলেজের জন্য তখনকার সময় পর্যন্ত পেইনই ছিল সবচেয়ে বড় থ্রেট। সত্যি বলতে তখন যদি নারুতো পেইনকে না হারাতো, পুরো কোনা ভিলেজই ডিস্ট্রয় হয়ে যেত। এজন্যই পেইনকে হারানোর পরই নারুতো হয়ে যায় পুরো কোনা ভিলেজের হিরো। এরপর কোন একটা মিশনে আমাদের মাইট গায়কে ফাইট করতে হয় নারুতোর একটা ক্লোনের সাথে, তার সাথে রক লিও ছিল। তারা দুজনই 5th ইনার গেট ওপেন করে নারুতোর সাথে ফাইট করতে থাকে। এটা আসলে নারুতোর হেডটেডের একটা কুরামার ভার্সন ছিল। পরবর্তীতে তারা দুজন মিলে নারুতোর এই ক্লোনকে ডিস্ট্রয় করে ফেলে। এটাই ছিল নারুতোর সেই হেডটেড ভার্সন যে কিনা সাকুরাকে একটা বড় সড়ো পাঞ্চ মেরে দিয়েছিল। যাই হোক, এরপরে আস্তে ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে যায় এবং আমরা চলে যাই 4th গ্রেড নিনজা ওয়ারের সময়ে। এখানে মাইট গায়কে খুবই ইম্পর্টেন্ট একটা দায়িত্ব দেওয়া হয়, নারুতোকে 4th গ্রেড নিনজা ওয়ার থেকে দূরে রাখার ইম্পর্টেন্ট দায়িত্ব। এছাড়াও মাইট গায়ের দায়িত্ব থাকে নারুতোকে ল্যান্ড অফ লাইটিং এ পৌঁছানো, যাতে সে সেখানে কিলার বির সাথে ট্রেনিং করতে পারে এবং কুরামার পাওয়ারকে মাস্টার করতে পারে। মাইট গায়ের কাছে আরো একটা দায়িত্ব ছিল নারুতোকে আকাশকি মেম্বার থেকে প্রোটেক্ট করার, কারণ পুরো আকাশকি পড়েছিল নারুতোর 9 টেলস এর পিছনে। যাই হোক, এখানে আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি দেখতে পাই। এখানে ছোটখাটো অনেক কাহিনী হয়, ডিটেলসে বলতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, এমনকি অনেক কিছু আমার নিজেরও মনে নেই। যাই হোক, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। অনেক ঝামেলা শেষে গায়ে নারুতোকে খুবই সেফলি ফল অফ ট্রুথে নিয়ে আসতে পারে, যেখানে নারুতো তার ইনার সেলফের সাথে ফাইট করছিল কুরামার চাকরাকে মাস্টার করার জন্য। এখানে ঘটে আরেক ঘটনা, মাইট গায় কিন্তু সেফলি নারুতোকে কিলার বির কাছে নিয়ে এসেছে, কিন্তু এখানে কোনোভাবে আকাশকি মেম্বার কিসামে এন্ট্রি নিয়েছে। মূলত কিসামে এখানে একটা মিশন নিয়ে এসেছিল 9 টেলস এবং 8 টেলস এর ইন্টেল, অর্থাৎ নারুতো এবং কিলার বির ইন্টেলকে আকাশের কাছে পৌঁছে দেওয়ার মিশন। কিসামে এই ইন্টেল নিয়ে পালাতেই যাচ্ছিল, এই সময় তার সামনাসামনি হয় মাইট গায়। এরপরে আমরা মাইট গায় এবং কিসামের আবার একটা ফাইট দেখতে পাই। ইয়েস, মাইট গায় আর কিসামের তৃতীয়বারের মতো ফাইট। কেন জানি এই দুজনের ফাইটটা আমার আসলেই ভালো লাগে। এখানে কিন্তু মাইট গায়ের সাথে ফাইট হচ্ছিল কিসামের আসল ভার্সনের সাথে, এজন্য কিসামে মাইট গায়কে ওভার পাওয়ার করতে থাকে। বাট মাইট গায় ইজ মাইট গায়। মাইট গায়ের কাছে 7 ইনার গেট ওপেন করা ছাড়া কোনো অপশনই থাকে না। কারণটা খুবই স্পষ্ট, কিসামে যদি কোনোভাবে নারুতো আর কিলার ইন্টেল আকাশের কাছে পৌঁছে দেয়, তাহলেই অনেক বড় বিপদ হয়ে যাবে। এন্ড ফাইনালি মাইট গায় তার 7 ইনার গেট ইউজ করে কিসামেকে হারিয়ে দেয়। ইয়েস, কিসামের মতো এত ডেঞ্জারাস এবং পাওয়ারফুল অপোনেন্টসকে মাইট গায় হারিয়ে দেয়। এছাড়াও কিসামে কিন্তু খুবই চালাক শিনোবি ছিল। এখানে আমরা মাইট গায়ের একটা ব্যাডাস মোমেন্ট দেখতে পাই। কেমন ব্যাডাস মোমেন্ট তা তোমরাই দেখো।
Don't you move. যাই হোক, মায়ের গায়ে কিসামের থেকে কোনোভাবে ইন্টেলটা নিয়ে নেয়। এখানে কিসামে একটা ভয়ঙ্কর কাজ করে বসে। সে এখানে নিজের সারকে সামান করে সুইসাইড করে ফেলে। কিসামে এখানে আকাশের উপর তার রয়্যালিটি প্রমাণ করেছিল, যেটা দেখে মায়ের গায়ে আসলে কিসামের উপর রেসপেক্ট দেখায় এবং ঠিক করে যে সে কারো নাম মনে রাখতে না পারলেও কিসামের নামটা মনে রাখবে। তারপরে কিসামের একটা সার সেই ইন্টেল নিয়ে আকাশের কাছে চলে যায়। ইয়েস, কিসামে এখানে নিজেকে স্যাক্রিফাইস করেছিল যাতে সে তার ইন্টেলটা আকাশের কাছে পৌঁছাতে পারে। এন্ড তারপর কি হয় তা তোমরা সবাই জানো। ফাইনালি পুরো শিনোবি অ্যালায়েন্সের সাথে 4 গ্রেট নিনজা ওয়ার শুরু হয়ে যায়। 4 গ্রেট নিনজা ওয়ারের একদম মাঝখানে নারুতো ফাইট করছিল টোবির সাথে। রিনকার্নের শিনোবিদের সাথে ফাইট করে মায়েরকে এবং কাকাশি চলে আসে নারুতোকে হেল্প করার জন্য, এবং আসার পরপরই তারা নারুতোকে ওবিতোর একটা ভয়ঙ্কর অ্যাটাক থেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এখানে আমরা ওবিতো এবং অন্যান্য টেল বিস্টের সাথে নারুতো, মায়েডগা এবং কাকাশির ফাইট দেখতে পাই। ওবিতো এবার তাদের উপর টেল বিস্ট বোম দিয়ে অ্যাটাক করে। কোনো উপায় না পেয়ে মায়েডগাই ঠিক করে যে সে এবার এই টার্গেট ওপেন করবে, কিন্তু সেই সময়ই নারুতো তাদের সামনে চলে আসে। এরপর টোবি সবগুলো টেল বিস্টকে ডেমনিক স্ট্যাচুর মধ্যে সিল করে ফেলে। এরপর টোবি তার রিনেগানকে ইউজ করে 10 টেলকে রিভাইভ করে। এবার মায়েডগাই সহ নারুতো এবং কাকাশি ঠিক করে যে তাদেরকে সবার আগে এই 10 টেলসকে হারাতে হবে। ওই সময় তাদের সামনে টোবি চলে আসে এবং তাদের সাথে ফাইটিং এর এক পর্যায়ে টোবির মাস্ক ভেঙে যায়, অর্থাৎ টোবির আসল আইডেন্টিটি সবার সামনে রিভিল হয়ে যায়। মায়েডগাই এবং কাকাশি সহ আমরা সবাই জানতে পারি টোবি হলো আসলে ওবিতো উচিহা, কাকাশি এবং মায়েডগাইয়ের ছোটবেলার বন্ধু। টোবি আসল চেহারা দেখে মায়েডগাই এবং কাকাশি অবাক হয়ে যায়। বিশেষ করে কাকাশি তো বিশ্বাসই করতে পারছিল না ওবিতো এখনো বেঁচে আছে। এরপর সেখানে হঠাৎ করে রিইনকার্নেটেড মাদারা চলে আসে। মাদারা উচিহা, দ্য গোস্ট অফ দি উচিহা। মাদারা এবং ওবিতো এবার ঠিক করে যে তারা 9 টেলস এবং 8 টেলসকে ক্যাপচার করবে। যাই হোক, এখানে তাদের মধ্যে বেশ ভালো একটা ফাইট হয়। মাদারার সাথে ফাইটিং এর এক পর্যায়ে মায়েডগাই বেশ ভালো ইনজিউর হয়ে যায়। এরপর 4 গ্রেট নিনজা ওয়ারের চেহারাটাই পাল্টে যায়। আমাদের 2 ব্যাডেজ উচিহা মাদারা এবং ওবিতো এক কোনায় গিয়ে জাস্ট দেখে মজা নিতে থাকে। 10 টেলস ভার্সেস পুরো শিনোবি অ্যালায়েন্স। এই 10 টেলসই পুরো শিনোবি অ্যালায়েন্সে কত যে শিনোবিকে মেরে ফেলেছে তার কোনো ধারণাই নেই। আনফরচুনেটলি এদের মধ্যে আমাদের সবার পছন্দের নেজিও ছিল। ইয়েস, নেজি হিয়োগা, যে কিনা নারুতোকে বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। এখানে আমরা মায়েডগাইকে দেখতে পাই, সে রকলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এরপর নারুতো সবার সাথে তার চাকরা শেয়ার করে। এরপর পুরো শিনোবি অ্যালায়েন্স মিলে 10 টেলসকে থামাতে সক্ষম হয়। এই 10 টেলসকে কন্ট্রোল করছিল আমাদের ওবিতো উচিহা। এমনকি তারা সবাই মিলে ওবিতোকে হারিয়ে দেয়। এত সব ফাইটিং এবং স্ট্রাগলের পর মায়েডগাইয়ের অবস্থা আসলেই খারাপ হয়ে যায়। হঠাৎ করে তারা দেখতে পায় সাকুরা আর গারা নারুতোকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর মায়েডগাই ঠিক করে যে সে এবার কাকাশিকে হেল্প করতে যাবে। কাকাশি সেখানে ফাইট করছিল 10 টেল জিনচুরিকি মাদারার সাথে। মাদারা এখন একেবারে আনস্টপেবল। পুরো শিনোবি অ্যালায়েন্স এমনকি নারুতোর সাসকে মিলেও তার কিছুই করতে পারছিল না। এর মধ্যে মাদারা আবার ট্রুথ সিকিং অর্ব ইউজ করে কাকাশির উপর অ্যাটাক করে বসে। আর এখানে আমাদের মায়েডগাই একটা ব্যাডাস এন্ট্রি নিয়ে কাকাশিকে বাঁচিয়ে নেয়। এতক্ষণ ধরে তারা মাদারার সাথে ফাইট করে বুঝতে পেরেছিল যে মাদারার উপর কোন রকম নিনজুৎসু কাজ করে না। মাদারাকে হারাতে হলে তাইজুৎসু এবং শিনজুৎসু কাজে লাগবে। এজন্য কাকাশি এখন মায়েডগাইয়ের তাইজুৎসুর উপর ভরসা করে। গাই প্রথমে মাদারার সাথে ফাইট করার জন্য তার 7 ইনার গেট ওপেন করে ফেলে, কিন্তু মাদারা এখন এত বেশি পাওয়ারফুল যে মায়েডগাইয়ের 7 ইনার গেটও তার কিছুই করতে পারছিল না। সেখানে উপস্থিত রকলি, কাকাশি এবং গারা সহ সবাই বুঝতে পারে দিস ইজ দ্য লিমিট। এখন তাদের আর কোনো আশাই বেঁচে নেই। মাদারা তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওই সময় মায়েডগাই তাদেরকে হোপ দিতে থাকে। মায়েডগাই বলে যে এখনো আরেকটা উপায় আছে, মায়েডগাইয়ের 8 ইনার গেট টেকনিক। মায়েডগাই ঠিক করে ফেলে যে মাদারাকে হারানোর জন্য সে এবার 8 ইনার গেট ওপেন করবে। সেখানে উপস্থিত মিনাতো, কাকাশি, রকলি সবাই মায়েডগাইকে নিষেধ করে 8 ইনার গেট ওপেন না করতে, কিন্তু মায়েডগাই সবাইকে বোঝায় যে এটা এখন কতটা জরুরি। মায়েডগাই মনে করতে থাকে তার বাবা মায়েডগাইয়ের কথা। আর এরপরই আমাদের মায়েডগাই ওপেন করে ফেলে তার 8 ইনার গেট, দ্য রেড বিস্ট। মায়েডগাইয়ের সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক 11 এলিফ্যান্ট। এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে প্রথমবারের মতো মাদারাকে কেউ টক্কর দিতে পারছিল। মিনাতো সহ অন্যান্য সব শিনোবি মায়েডগাইকে হেল্প করতে থাকে। তারা সবাই বুঝে গিয়েছিল যে মায়েডগাইয়ের কাছে খুব বেশি সময় নেই। তারা সবাই মিলে মায়েডগাইকে হেল্প করেছিল তার ফাইনাল অ্যাটাক দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি মায়েডগাই তার ফাইনাল অ্যাটাক মাদারার উপর করে ফেলে।
এতে মাদারা খুব বাজেভাবে ইনজুর হয়ে যায়, বাট এত কিছুর পরেও মাদারা বেঁচে যায়। তার অবস্থা যথেষ্ট খারাপ হয়ে গেলেও সে এখনো বেঁচে আছে। অন্যদিকে আমাদের মায়ের গায়ের অবস্থা একেবারে খারাপ, সে তার লাইফের একদম শেষ মুহূর্তে চলে এসেছে। মাদারার কাছে এখন 10 টেলস এর পাওয়ার আছে, তাই সে খুব দ্রুতই রিভাইভ করে ফেলে। মাদারা এবার মায়ের গায়ের একটু প্রশংসা করে ট্রুথ সিকিং অর্ড দিয়ে মায়ের গায়ের উপর অ্যাটাক করে বসে। ঠিক ওই সময়ই নারুতো এসে মায়ের গায়কে বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, নারুতো তার সেজ অফ 6 পাথের পাওয়ার ইউজ করে মায়ের গায়কে হিল করতে থাকে। সেই মায়ের গায় যেখানে 8 নাগেট ওপেন করে তার লাইফ ফোর্সে সবটুকু এনার্জি শেষ করে ফেলেছিল। যাই হোক, নারুতো কোনোভাবে মায়ের গায়কে রিভাইভ করে লির কাছে নিয়ে আসে। এরপরে কি হয় তা তোমরা সবাই জানো। মাদারাকে ব্ল্যাক জেটসু বিট্রে করে, সেখান থেকে কাগুয়া রিভাইভ হয়। কাগুয়াকে আবার আমাদের টিম 7 হারায় এবং সবশেষে আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। এদিকে নারুতো মায়ের গায়কে রিভাইভ করলেও তার পায়ের অবস্থা খুবই খারাপ। মায়ের গায়ে তার যে পা দিয়ে মাদারাকে কিক মেরেছিল সেই পাটা একেবারে ভেঙে গেছে। মায়ের গায়ে আর কখনো এই পা ইউজই করতে পারবে না। মায়ের গায়ের এই ইনজুরি কোনোভাবে হিল করা সম্ভব নয়, এজন্য মায়ের গায়কে এখন সব সময় একটা হুইল চেয়ারে থাকতে হবে। যাই হোক, এরপর থেকে আমাদের লেজেন্ডারি শিনোবি দা তাইজুৎসু মাস্টার কোনোহাস রেড বিস্ট একটা রিটার্ন লাইফ লিড করতে থাকে। তো এটাই ছিল মায়ের গায়ের পুরো হিস্ট্রি। এই ভিডিওটি বানাতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানাইছি তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই ভিডিওটা বানাতে। আশা করি তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবা। বিশ্বাস করো আর না করো, এটা রেকর্ড করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছে। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও। এরপর তোমরা কোন ক্যারেক্টার লাইভ স্ট্রিমে ভিডিও চাও সেটাও জানাতে পারো।